হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং পড়াশোনায় খুবই ব্যস্ত আছো। তো দেখো, আমাদের একদম সামনে যে এক্সামটি তোমাদের খুবই সামনে আসতে চলেছে সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস। তো পিএসসি ক্লার্কশিপ তোমাদের অগস্ট মিড অথবা অগস্ট লাস্টের মধ্যে কন্ডাক্ট হবে। এখন অবধি কমিশন থেকে পার্টিকুলার কোনো ডেট জানানো হয়নি। আর পিএসসি মিসলেনিয়াস তোমাদের 28 জুলাই হওয়ার সম্ভাবনা আছে। তো এই দুটি এক্সামকে টার্গেট করে আমি শুরু করতে চলেছি একটি প্র্যাকটিস ক্লাস, এবং যেখানে শুধু আমরা ম্যাথস করব। এবং যেহেতু পিএসসি মিসলেনিয়াসকে টার্গেট করে আরেকটি প্র্যাকটিস ক্লাস চলছে, যেখানে সিজিএল, এনটিপিসি এবং পিএসসি মিসলেনিয়াসও অ্যাড আছে, তো সেখান থেকে আমরা অ্যাডভান্স পোর্শনটা কভার করে ফেলবো। আর এই যে প্র্যাকটিস ক্লাসটা তোমাদের হবে, এটা শুধুমাত্র এরিথমেটিকের উপর বেস করেই হবে, কারণ পিএসসি ক্লাসিপে শুধু তোমাদের এরিথমেটিকের উপর কোশ্চেনই থাকবে। তো শুরু করা যাক। এই প্র্যাকটিস ক্লাস তোমাদের চলবে আপ টু তোমাদের এক্সাম কন্ডাক্ট হওয়া পর্যন্ত, এবং আশা করছি এই প্র্যাকটিস ক্লাস তোমরা ঠিকঠাক ফলো করো তো 30 আউট অফ 30 কোশ্চেন্স তোমরা অবশ্যই সলভ করে আসতে পারবে পিএসসি ক্লার্কশিপে, এবং সঠিকভাবে। কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে অ্যান আইটেম উইথ এ মার্ক প্রাইস অফ 3800। তাহলে কী বলা যায়, 3800 টাকায় চিহ্নিত মূল্যের একটি আইটেম 3496 বিক্রি করা হয়েছিল। তাহলে চিহ্নিত মূল্য মানে কি? মার্ক প্রাইস। তাহলে বস্তুটির মার্ক প্রাইস দেওয়া হয়েছে বা চিহ্নিত মূল্য দেওয়া আছে কত না, 3800 টাকা, এবং বস্তুটি বিক্রি করা হচ্ছে 3496 টাকায়। বস্তুটি বিক্রয় করা হচ্ছে কত টাকায় না, 3496 টাকায়। তার মানে বস্তুর বিক্রয় মূল্য বস্তুর মার্ক প্রাইসের থেকে কম। তার মানে অবশ্যই এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এবং ডিসকাউন্টের পার্সেন্টেজ দেওয়া হয়েছে Y%, এবং ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করতে হবে। ওয়াইয়ের ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা যেটা মনে রাখতে হবে যে ডিসকাউন্ট আমরা কি করে পাই না, ডিসকাউন্ট আমরা পাই মার্ক প্রাইস বা চিহ্নিত মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যকে বিয়োগ করে দিই। তার মানে ডিসকাউন্ট ইজ ইকাল টু মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। নির্ণয় করতে হবে ডিসকাউন্ট পার্সেন্টেজ, এবং যেটাকে Y% দিয়ে ডিনোট করা হয়েছে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, দেখো MP মাইনাস SP করলে আমরা পাচ্ছি ডিসকাউন্ট। ডিসকাউন্ট কার ওপর দেওয়া হয় না, মার্ক প্রাইসের ওপর। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কী করে বেরোবে আমাদের না, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস ইন্টু 100, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ বার করার ডাইরেক্ট ফর্মুলা কি না, মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস ইন্টু 100। তাহলে মার্ক প্রাইস এখানে কত দেওয়া হয়েছে, 3800। সেলিং প্রাইস কত, 3496। তাহলে 3800 থেকে 3496 বিয়োগ করলে আমরা কত পাবো, দেখো 3800 থেকে 3500 বিয়োগ করলে আমরা পাবো 396, আরও 4 কম, তার মানে 304 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কত ডিসকাউন্ট দেওয়া হয়েছে, মার্ক প্রাইসের ওপর। মার্ক প্রাইস কত, 3800 টাকা, ইন্টু 100 করলেই আমি পেয়ে যাবো ডিসকাউন্ট পার্সেন্টেজ। 100-এ দুটো শূন্য, 3800 দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 38কে 8 দিয়ে গুণ করলে আমরা পাবো 304। তার মানে 8% হবে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজের ভ্যালু। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 2-তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, সরলীকরণ বা ইভ্যালুয়েশন। দেখো, সরলীকরণ বা ইভ্যালুয়েটের এই ধরনের প্রশ্ন তোমরা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি যে কোনো এক্সাম কন্ডাক্ট করে থাকুক না কেন, সব এক্সামেই তোমরা এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। এবার এই ধরনের প্রশ্নে তোমার ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই। শুধু তোমায় জানতে হবে কি না, কার পরে তোমরা কার কাজ করবে। আগে তোমরা ভাগের কাজ করবে না, আগে তোমরা গুণের কাজ করবে না, আগে ব্র্যাকেটের কাজ করবে না, আগে অফের কাজ করবে। এবার সেটা জানার জন্য তোমার এটা করতে হবে, সেটা হচ্ছে এই বদমাশ রুলটি জেনে রাখতে হবে, যেটা দেখো আমি এখানে নোট ডাউন করে রেখেছি। জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, বদমাশ BODMAS, এই BODMAS প্রত্যেকটা অ্যালফাবেটের একটা নির্দিষ্ট মিনিং আছে। যেখানে বি ডিনোট করছে কি, ব্র্যাকেটের কাজ। তাহলে ব্র্যাকেট কাজ সবসময় আগে করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট রুল। এরপরে হচ্ছে অফ, তারপরে কি ডিভিশন বা ভাগের কাজ, তারপরে আমরা করব মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপরে আমরা করব কি, তারপরে আমরা করব অ্যাডিশন বা যোগ, তারপরে আমরা করব লাস্টে করব বিয়োগ। ব্যাস, এই রুলটাই তোমরা ফলো করো, তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান করার সময় তোমাদের কখনো ভুল হবে না। এই প্রশ্নটির যদি তোমরা আনসার নির্ণয় করো, আনসার হবে কি, অপশান 3 সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা একবার করে নেবে এবং করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এই রুলটা ফলো করে করার ফলে তোমাদের আনসার ঠিক এসছে কি না। চলে আসি নেক্সট প্রশ্নে। দেখো, নেক্সট প্রশ্নে বলা হয়েছে
ফাইন্ড দ্য এলসিএম অফ 15, 24, 35 অ্যান্ড 54। তাহলে 15, 24, 35 এবং 54 লসাগু নির্ণয় করতে হবে। তা তোমরা 15, 24, 35 এবং 54 এই চারটি সংখ্যা লসাগু নির্ণয় করার জন্য কীভাবে লসাগু নির্ণয় করবে? তোমরা সবাই আশা করি ছোটোবেলায় লসাগু নির্ণয় করেছো। কীভাবে করতে? 15, 24, 35 এবং 54 তোমরা লিখে নিলে। এবার তোমরা কি করতে না, এরমভাবে একটা লাইন টেনে তোমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে করতে একদম লাস্টে লসাগু নির্ণয় করতে। তবে এই ধরনের যে পদ্ধতি, এই পদ্ধতি আমরা এখন আর ফলো করব না, আমরা এখন অনেক বড় হয়ে গেছি, তো আমরা এই পদ্ধতি আর ফলো করব না। আমরা কীভাবে লসাগু নির্ণয় করব? দেখো, 15কে তোমরা প্রাইম নাম্বারের দুটি প্রাইম বা তিনটি প্রাইম সংখ্যার গুণফল আকারে কি তোমরা লিখতে পারবে? বলবে হ্যাঁ দাদা। 15কে তোমরা কী লিখতে পারো? 3 × 5, যেখানে 3ও প্রাইম নাম্বার, 5ও প্রাইম নাম্বার, মানে 3কেও আর ভাঙা যায় না, 5কেও আর ভাঙা যায় না। এবার তোমরা কী লিখবে? নেক্সট নাম্বার হচ্ছে 24। তাহলে 24কে তোমরা কী লিখতে পারো? তুমি বলবে 3 × 8, আর 3 × 8 মানে 3 × 2³ বলবে দাদা হ্যাঁ একদম ঠিক। এবার তোমরা দেখতে পাচ্ছ 35 লেখা আছে। 35কে তোমরা কীভাবে ভাঙতে পারো দুটি সংখ্যার গুণফল আকারে? না 5 × 7, যেখানে 5 আর 7 উভয়ই হচ্ছে প্রাইম নাম্বার। নেক্সট হচ্ছে 54। 54কে তোমরা কি লিখতে পারো? না 2 × 27 বা 2 × 3³ তাহলে এবার তোমরা দেখো যে কোন কোন প্রাইম নাম্বার আছে এখানে। 3টে প্রাইম নাম্বার আছে। কি কি? না 2, 3 এবং 5। এবার এই যে এবং আরেকটি আছে 7, 4টি প্রাইম নাম্বার আছে। এবার এই যে আমরা 4টি প্রাইম নাম্বার লিখলাম, এই 4টি প্রাইম নাম্বারের সবচেয়ে বড় পাওয়ার কোথায় আছে? সবচেয়ে বড় পাওয়ার কী আছে? 2-এর সবচেয়ে বড় পাওয়ার দেখতে পাচ্ছি 2³ আছে, তাহলে 2³ লিখে নাও। 3-এর সবচেয়ে বড় পাওয়ার কী আছে? না 3³। 5-এর সবচেয়ে বড় পাওয়ার 5ই আছে এবং 7-এর সবচেয়ে বড় পাওয়ার কী আছে? 1ই আছে। তাহলে 5 এবং 7 এক করেই রয়ে গেল। তাহলে আমার এলসিএম কী হলো বা লসাগু কী হলো? লসাগু হয়ে গেল এই সংখ্যাগুলো গুণফল, 2³ × 3³ × 5 × 7। ব্যাস, তোমার লসাগু নির্ণয় হয়ে গেল। এটাই হবে তোমার লসাগু। এই সংখ্যাটি যদি গুণফল করো তাহলে গুণফল কত বেরোবে? না 7560। 7560 বেরোবে তোমার লসাগু। এবার যেটা তোমার জানতে হবে সেটি হচ্ছে এই ধরভাবেও লসাগু নির্ণয় করে আনসার নির্ণয় করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছ যে 4টে তোমার কাছে অপশান দেওয়া আছে। এই 4টে সংখ্যা প্রত্যেকটাতেই লাস্ট ডিজিট কী আছে? না 0 আছে। তার মানে অবশ্যই প্রত্যেকটা সংখ্যা 2 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য। ঠিক আছে? তার মানে 2 আর 5-এর ডিভিসিবিলিটি চেক করে কোনো লাভ নেই। যেটা তোমায় চেক করতে হবে সেটা কী চেক করতে হবে? না 2-এর কিউব, সর্বোচ্চ কি 2-এর কিউব আছে। তাহলে 2-এর কিউব 8-এর ডিভিসিবিলিটি তুমি চেক করো। দেখো 8-এর ডিভিসিবিলিটি চেক করে কত সহজে তোমরা আনসার নির্ণয় করতে পারবে। 2-এর কিউব মানে কত? 8। এবার 8-এর ডিভিসিবিলিটি রুল কি? কোনো একটা সংখ্যার মধ্যে লাস্ট 3টে ডিজিট, লাস্ট 3টে সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে যে সংখ্যা তৈরি হয় সেই সংখ্যাটা যদি 8 দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য হবে। তোমরা বলো এই প্রথম অপশান কি দেখতে পাচ্ছ? 5670, এর লাস্ট 3খানা ডিজিট কি? 670। 670 কি 8 দিয়ে ভাগ যায়? বলবে না দাদা 670 8 দিয়ে ভাগ যায় না, তার মানে এই নাম্বারটিও 8 দিয়ে ভাগ যাবে না। এবার দেখো 7560, এই লাস্ট 3টে ডিজিট কি? 560। তাহলে 560 8 সাথে 56, তার মানে এই বি অপশানটি তোমার আনসার হতে পারে, কারণ 7560 8 দিয়ে ভাগ যাচ্ছে। এবার 7650, লাস্ট 3খানা ডিজিট কি? 650। 650 8 দিয়ে ভাগ যাচ্ছে না, 8 8 64, 10 পড়ে থাকছে, মানে 8 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে না, তার মানে এও আনসার হতে পারে না। লাস্ট ডি অপশানে দেখতে পাচ্ছি 6570, লাস্ট 3খানা ডিজিট কি? 570। 570 কি 8 দিয়ে ভাগ যায় না? কখনোই যায় না, তার মানে এও আনসার হতে পারে না। অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এরমভাবে তোমরা খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারবে। তাহলে লসাগু কী হবে? না 7560। আচ্ছা, কেন বললাম 8-এর ডিভিসিবিলিটি চেক করবো? আচ্ছা, 7560 লসাগু হয়, তোমার লসাগু মানে কি? এই লসাগুর মধ্যে যেমন 15 লুকিয়ে আছে, তেমন 24 লুকিয়ে আছে, তেমন 35 লুকিয়ে আছে, তেমন 54 লুকিয়ে আছে। লুকিয়ে থাকা মানে কি? না 7560 পুরোপুরি 15 দিয়েও ভাগ যায়, 24 দিয়েও ভাগ যায়, 35 দিয়েও ভাগ যায়, 54 দিয়ে ভাগ যায়। তাহলে যদি এই 750 15, 24, 35, 54 দিয়ে ভাগ যায়, তার মানে এদের ফ্যাক্টর দিয়েও ভাগ যাবে। আর এদের মধ্যে একটি কমন ফ্যাক্টর কত? না 2-এর কিউব 8, তার মানে 8-এর ডিভিসিবিলিটি চেক করলেই আমি আনসার পেয়ে যেতাম। এবার যদি 8-এর ডিভিসিবিলিটি আর একটা অপশান দেখতাম, যার আর একটা অপশানও আছে, এটা এখানে 650 জায়গায় 640 থাকতো,
তখন আমরা কি করতাম না, তখন আমরা 7-এর ডিভিসিবিলিটির একবার চেক করে দেখতাম, কারণ এরপরে নেক্সট যেটা প্রাইম নাম্বার আছে সেটা হচ্ছে 7। তাহলে 7-এর ডিভিসিবিলিটি চেক করলেই তোমরা সেখান থেকে তোমরা আনসার পেয়ে যেতে। তাই এইভাবে ডিভিসিবিলিটি চেক করে এই ধরনের এলসিএমের প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করা সম্ভব। চলে আসি নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। প্রশ্নে বলা হয়েছে লেট দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার বি 17 কিমি পার আওয়ার। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে কত? 17 কিমি পার ঘন্টা, এবং স্রোতের গতিবেগ কত দেওয়া আছে? 5 কিমি পার ঘন্টা। তাহলে নৌকাটি 110 কিলোমিটার স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? আচ্ছা, এই ধরনের প্রশ্নে তোমার এটা জানতে হবে, সেটি হচ্ছে স্রোতের অনুকূলের বেগ আমরা নির্ণয় করি কী করে। দেখো, স্রোতের অনুকূল বা ডাউনস্ট্রিমের বেগ, ডাউনস্ট্রিমের বেগ, স্পিড ইন ডাউনস্ট্রিমের বেগ নির্ণয় করার জন্য যেটা আমার দরকার সেটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ প্লাস, তাহলে স্থির জলে নৌকার বেগের সঙ্গে যদি আমি স্রোতের গতিবেগ যোগ করে দিই, তাহলেই আমি পেয়ে যাব কি না, স্রোতের অনুকূলে বা ডাউনস্ট্রিমে নৌকাটির গতিবেগ কত। দেখো, নৌকার গতিবেগ কত বলা আছে? নৌকার গতিবেগ মানে স্থির জলের নৌকার গতিবেগ। তাহলে স্থির জলের নৌকার গতিবেগ কত দেওয়া আছে না 17 কিমি পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ কত দেওয়া আছে না 5 কিমি পার ঘন্টা। তাহলে 17 + 5 মানে 22 কিমি পার ঘন্টা, 22 কিমি পার ঘন্টা, 22 কিলোমিটার পার আওয়ার হচ্ছে নৌকাটির স্রোতের অনুকূলে বা ডাউনস্ট্রিমে বেগ। নির্ণয় করতে কি হবে না 110 কিমি যেতে স্রোতের কত সময় লাগবে। তাহলে আমরা সবাই জানি যে টাইম বা সময় = কী হয় না ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে না 110 কিলোমিটার আমাকে যেতে হবে। কোন স্পিডে যাবে না স্রোতের অনুকূলে যাবে। স্রোতের অনুকূলে স্পিড কত না 22। তাহলে 110/22 করলে কত হবে না 5 আওয়ার্স। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসি নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দেখো, 5 নম্বর প্রশ্নে এটা বলা হয়েছে এ নাম্বার ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড দেন ইনক্রিজ বাই 20%। তাহলে একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি করা হয় এবং তারপর 20% বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধি করার ফলে যে নাম্বার আমরা পেলাম সেই প্রাপ্ত সংখ্যাটিকে আবার 12% হ্রাস করা হয়েছে। তাহলে মূল সংখ্যাটি, প্রথম যে সংখ্যাটি ছিল সেটি আলটিমেট কত হ্রাস বা বৃদ্ধি করেছে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। দেখো, এই ধরনের প্রশ্ন তোমরা অনেক রকমভাবে নির্ণয় করতে পারো, ঠিক আছে, অনেক রকম উপায় আছে। এবার যখন দেখবে তোমরা যে এই যে পার্সেন্টেজ ইনক্রিজগুলো হয়েছে সেগুলো 5-এর কোনো মাল্টিপেল বা 10-এর কোনো মাল্টিপেল, তখন তোমরা সাধারণত নর্মাল ফর্মুলা দিয়ে করবে। ফর্মুলা কি? প্রথমে কি হয়েছে না প্রথমে 10% বৃদ্ধি হয়েছে, তারপর 20% বৃদ্ধি হয়েছে। তাহলে এই যে দুবার বৃদ্ধি হলো, এটা কী ধরনের বৃদ্ধি? এটা হচ্ছে সাকসেসিভ বৃদ্ধি। তাহলে প্রথমে 10% বৃদ্ধি, তারপরে 20% বৃদ্ধি, তার মানে কি সাকসেসিভ বৃদ্ধি হচ্ছে। তাহলে এই সাকসেসিভ দুবার যে ইনক্রিজ হয়েছে, দুবার যে বেড়েছে, তাহলে কতটা অ্যাকচুয়ালি বেড়েছে সেটা নির্ণয় করার জন্য আমরা কী সূত্র অ্যাপ্লাই করে থাকি না a + b + ab/100। তাহলে এত পার্সেন্ট আমার টোটাল ইনক্রিজ হয়েছে যদি প্রথমে a% ইনক্রিজ হয়, তারপর যদি b% ইনক্রিজ হয়। তাহলে প্রথমে a% ইনক্রিজ, তারপরে b% ইনক্রিজ হলে ফাইনালি আমার টোটালের উপর না a + b + ab/100% ইনক্রিজ হয়ে থাকে। তাহলে এগুলো তোমাদের মুখে মুখে সাধারণত মুখস্থ রাখা হচ্ছে। 10 আর 20 ইনক্রিজ হয়েছে মানেই 10 + 20 30 প্লাস 10 × 20 200/2 মানে 2। 200/100 মানে কত? 2। তাহলে তোমার টোটালি 10% ইনক্রিজ আর 20% ইনক্রিজকে যদি তোমরা সাকসেসিভ ইনক্রিজ থেকে ডাইরেক্ট কতটা ইনক্রিজ হয়ে নির্ণয় করো, তাহলে সেখান থেকে কত পাবে না 32% ইনক্রিজ হলো। 32% আমার সংখ্যাটির বৃদ্ধি ঘটলো। এবার কি হয়েছে না 32% বৃদ্ধি ঘটলে মানে যদি 100 সংখ্যাটা থেকে থাকতো তাহলে সেটা 132 হয়েছে। এবার সংখ্যাটা কী হয়েছে 12% হ্রাস করেছে। এবার সংখ্যাটি কী করেছে 12% হ্রাস করেছে। তাহলে 32% প্রথমে ইনক্রিজ হলো, তারপরে 12% কী হচ্ছে হ্রাস হচ্ছে। তাহলে এখানে ইনক্রিজ আর ডিক্রিজের ফর্মুলা, তাহলে প্রথমে যদি ইনক্রিজ হয় তারপরে যদি ডিক্রিজ হয়, তাহলে ফাইনালি কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে তার ফর্মুলা কি না a - b - ab/100।
তাহলে এত পার্সেন্ট আমার ফাইনালি ইনক্রিজ বা ডিক্রিজ হবে। তাহলে 32 থেকে 20 বিয়োগ করলে কত পাবে না, 32 থেকে 20 বিয়োগ করলে 32 থেকে 12 বিয়োগ করলে কত পাবো, 32 থেকে 12 বিয়োগ করলে পাবো 20। তাহলে a মাইনাস বি মানে 32 মাইনাস 12, তাহলে 32 মাইনাস 12 করলে কত পাবো না 20%। মাইনাস এবি বাই 100, তাহলে 32 ইন্টু 12, 32 ইন্টু 12 বাই 100। এবার দেখো যে 32 ইন্টু 12 তোমরা গুণ করবে কী করে, 12কে তোমরা কী ভাববে না 12কে ভাববে 10 প্লাস 2। তাহলে 10 প্লাস 2 হলে 32 ইন্টু 10 করলে কত হয়, এগুলো তোমরা ওরালি করবে। 32 ইন্টু 10 করলে 320, আর 32 ইন্টু 2 করলে কত হবে 64। তাহলে 320 প্লাস 64 মানে কত না 384। তার মানে 384 বাই 100 মানে 3.84। তাহলে এই পার্টটা তোমরা যদি ওরালি করে নাও কত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আলটিমেট 20 মাইনাস 3.84, আর 20 মাইনাস 3.84 মানে হচ্ছে কত না 16.16% কী হলো না ইনক্রিজ হলো, কারণ এখানে পজিটিভ রেজাল্ট পেয়েছি আমি। তাহলে 16.16% আমার ইনক্রিজ হয়েছে ফাইনালি সংখ্যাটি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। চলে আসি কোশ্চেন নাম্বার 6। দেখো কোশ্চেন নাম্বার 6 আবার ঠিক একদম কোশ্চেন নাম্বার 3 মতো অঙ্ক, যেখানে আমরা খুব সহজে ডিভিসিবিলিটি মেথড দিয়ে এলসিএম নির্ণয় করেছিলাম। কোশ্চেন নাম্বার 6-এ কী বলা হয়েছে, দ্য লার্জেস্ট নাম্বার অফ 4 ডিজিট দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিসিবল বাই 17 অ্যান্ড 36। তাহলে যদি এটা 4 ডিজিট না থাকতো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি না থাকতো, যদি বলতো যে সবচেয়ে বড় কোন সংখ্যাটি, যদি 4 ডিজিট কথাটি এই 4 অঙ্কের সংখ্যাটি না থাকতো, তাহলে আমরা কি করতাম না 17 আর 36-এর কী বার করতাম না লসাগু বের করতাম। তাহলে 17 আর 36-এর লসাগু যে সংখ্যাটি হবে সেই হবে না সবচেয়ে বড় সংখ্যা, যে 17 দিয়েও ভাগ যায় 36 দিয়েও ভাগ যায়। এবার বলেছে যে সংখ্যাটা 4 অঙ্কের বৃহত্তম সেই সংখ্যাটি নির্ণয় করো যে 17 দিয়েও ভাগ যায় 36 দিয়েও ভাগ যায়। তার মানে এই যে আমরা লসাগু নির্ণয় করলাম, এই লসাগুর কোনো একটা গুণিতক, এই লসাগুরই কোনো একটা গুণিতক যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টি 9। তাহলে এর কাছাকাছি এই লসাগুর গুণিতক আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে তোমরা নর্মালি আগে যখন ছোটোবেলায় এই ধরনের অঙ্ক করতে কী করতে না, আগে লসাগু নির্ণয় করতে। লসাগু নির্ণয় করার পর ওই লসাগুকে তোমরা এই লসাগু দিয়ে তোমরা কী করতে না এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে। ভাগ করার পর যে অবশেষ থাকতো, রিমাইন্ডার থাকতো, যে তাকে তোমরা এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে দিতে, আনসার পেয়ে যেতে। এখনও তোমরা সেভাবে আনসার নির্ণয় করতে বলো, বাট এটা অনেকটা টাইম টেকিং। তাই তোমার এটা যেটা করতে হবে সেটা হচ্ছে ডিভিসিবিলিটি মেথড দিয়ে এই ধরনের প্রশ্নের সমাধান করতে হবে। এবার দেখো এই 17 আর 36, এই 17 আর 36-এর মধ্যে প্রাইম নাম্বার কোনটা, তুমি বলবে 17। তাহলে 17-র ডিভিসিবিলিটি চেক করলে অনেক বেশি সুবিধা হবে। 17-র ডিভিসিবিলিটি আমরা কী করে চেক করি, ধরে নাও অপশান বি ধরলাম আমার কারেক্ট আনসার, ধরলাম সাপোজ। তাহলে যদি আমরা 9180 এই সংখ্যাটা 17 দিয়ে ভাগ যাবে কি যাবে না সেটা চেক করতে পারি, তাহলে আমরা আনসার পেয়ে যাব। কারণ এই যে 4টি অপশান, এই 4টা অপশানের মধ্যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কাছাকাছি কে আছে, বি আর সি আছে। তাহলে বি আর সিকে তোমরা আগে টেস্ট করবে যে 17 দিয়ে ভাগ যাচ্ছে কি না। এবার তোমরা বলবে যে দাদা এ যদি 17 দিয়ে ভাগ যায় তাহলে একে 36 দিয়েও ভাগ যেতে হবে। বলবে হ্যাঁ অবশ্যই 36 দিয়ে ভাগ যেতে হবে, কিন্তু 36 দিয়ে ভাগ যেতে গেলে আমাকে 9 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে। 36কে আমরা কী ভাঙতে পারি 9 ইন্টু 4। তাহলে 9-এর ডিভিসিবিলিটি 4-এর ডিভিসিবিলিটি চেক করা অনেক ইজি। তাহলে আগে 17-র ডিভিসিবিলিটি চেক করে নেবো, তারপর আমরা এই দুটো চেক করে নেবো, তাহলেই আনসার পেয়ে যাবো। এবার দেখো 17-র ডিভিসিবিলিটি কী করে চেক করবে। দেখো 9180 এই 4টে এখানে ডিজিট আছে, এই 4টে ডিজিটের মধ্যে থেকে সবথেকে লাস্ট ডিজিট তোমায় চুজ করে নিতে হবে। লাস্ট ডিজিট কি না 0। 0কে কী করবে 5 দিয়ে গুণ করবে, 0কে 5 দিয়ে গুণ করলে 0ই পাই। এবার 0 বাকি রিমেনিং নাম্বার থেকে বিয়োগ করে দাও, পড়ে থাকে কত 918ই পড়ে থাকে। এবার 918 যদি 17 দিয়ে পুরোপুরি ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটাও 17 দিয়ে ভাগ যাবে। এটাই হচ্ছে 17-র ডিভিসিবিলিটি রুল। দেখো 17কে দিয়ে তুমি 91 কতবার যাবে, 5 7 85, 5বার যাচ্ছে।
5 থেকে 11 6, 17 4 68। তার মানে এই 918 17 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 9180 অবভিয়াসলি 17 দিয়ে ডিভিসিবল হবে। তার মানে অপশান বি ক্যান বি দ্য কারেক্ট আনসার। অপশান বি কী হতে পারে না কারেক্ট আনসার হতে পারে। এবার দেখব যে 4 দিয়েও ভাগ যায় আর 9 দিয়েও ভাগ যায় কি না। দেখো 9 1 8, তার মানে 8 আর 1 9 9 18, তার মানে কি এই সব করার ডিজিটের সাম 9-এর মাল্টিপল, তার মানে এই 9 দিয়েও ভাগ যায়। আর 4-এর ডিভিসিবিলিটি রুল কি, যদি লাস্ট দুখানা ডিজিট 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। আর 80 অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, তার মানে পুরো সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। তার মানে বি আনসার হতে পারে, অবশ্যই আনসার হবে। কিন্তু তোমার দেখতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর একজন বসে আছে 9792। তাই তুমি পরীক্ষা এটা করবে, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। তোমরা সবচেয়ে বড় সংখ্যাটাকে আগে টেস্ট করবে। সবচেয়ে বড় সংখ্যা যদি তোমার এই রুলটাকে স্যাটিসফাই করে তাহলে তোমার সেটাই হবে আনসার। তো সবচেয়ে বড় সংখ্যাকে 9792। তাহলে 9792 আমরা দেখে নিই যে 17 দিয়ে ভাগ যায় কিনা। এদের মধ্যে লাস্ট ডিজিট কোনটা না 2, 2কে 5 দিয়ে গুণ করে দাও, কত থাকে 10। 10 তোমরা 979 থেকে বিয়োগ করে দাও, কত পড়ে থাকে 969। এবার 969কে যদি তোমরা 17 দিয়ে ভাগ করে দেখো যে ভাগ যায় কিনা, অবশ্যই দেখবে। 17 5 85, কত পড়ে থাকে না 11, 119। আর 17 সাথে কী হয় 119। তার মানে এই 969 17 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে 9792 এই সংখ্যাটিও কি 17 দিয়ে ভাগ যাবে। তাহলে এবার যেটা তোমায় করতে হবে, কিসের ডিভিসিবিলিটি রুল চেক করতে হবে না 9-এর ডিভিসিবিলিটি রুল। তাহলে 9-এর ডিভিসিবিলিটি চেক করার জন্য দেখতে হবে যে সবকটার সাম কত হচ্ছে। 9 9 তো বাদ চলে গেল, 7 + 2 ও 9, তার মানে এই সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়। আর লাস্ট দুখানা ডিজিট কী আছে 92। তাহলে 92 কি 4 দিয়ে ভাগ যায়? তুমি বলবে হ্যাঁ দাও, অবশ্যই যায়, অবশ্যই যায়। 4 2 8, 4 3 12, তাই তো 23 4 92। তার মানে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। দেখো এই ধরনের তোমরা যদি এইভাবে যদি তোমরা এই ধরনের প্রশ্নের সমাধান করো, হার্ডলি তোমার 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে তোমার আনসার পেয়ে যাবে, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে। তাই আশা করি এরপর থেকে আর এই নিয়মে কেউ এই ধরনের প্রশ্নের সমাধান করবে না। চলে আসি নেক্সট প্রশ্ন। কোশ্চেন নাম্বার 7-এ বলা হয়েছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, 30 days অ্যান্ড 60 days রেসপেক্টিভলি। তাহলে এ বি সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এর কি দেওয়া হয়েছে না এর ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হয়েছে। এ একটি পুরো কাজ 20 দিনে করছে, বি সেই কাজটি পুরোপুরি করতে সময় নিচ্ছে কত 30 দিন, এবং সি পুরোপুরি সেই কাজটিকে করতে কতদিন সময় লাগছে না 60 দিন। তাহলে আমরা সবাই জানি যে 3টে সংখ্যার এলসিএম করলে আমি কী পেয়ে যাব না টোটাল ওয়ার্ক। আর 20, 30, 60-এর এলসিএম কত 60। তার টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিট হয়, টোটাল ওয়ার্ক যদি 60 ইউনিট হয়, সেই 60 ইউনিট ওয়ার্ক এ করছে কত দিনে না 20 দিনে। তাহলে এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 60/20, দ্যাট ইজ 3। এফিসিয়েন্সি মানে কি একদিনে কাজ করার ক্ষমতা। এ 60 ইউনিট ওয়ার্ক 20 দিনে করছে, তাহলে এ একদিনে কত ইউনিট ওয়ার্ক করবে 60/20, 60/20 অ্যান্ড দ্যাট ইজ 3 ইউনিট। তাহলে 3 ইউনিট আমরা কী পেলাম না এর এফিসিয়েন্সি। আর এফিসিয়েন্সি মানে কি একদিনে সে কতটা কাজ করতে পারে তার পরিমাণ। সিমিলারলি আর আমি বি এর ক্ষেত্রে বলছি না, বি এর এফিসিয়েন্সি কত হবে 60/30, দ্যাট ইজ 2, এবং সি এর এফিসিয়েন্সি কত হবে 60/60, দ্যাট ইজ 1। এবার চলে আসি অঙ্কে। বলছে এ যদি প্রতিদিন কাজ করে এবং প্রতি তৃতীয় দিনে বি এবং সি ও এ সাথে কাজ করে, তার মানে কি প্রত্যেক দিন এ কাজ করছে, ফার্স্ট দিন কাজ হলো ফার্স্ট ডে, ফার্স্ট ডে কে কাজ করবে এ কাজ করবে, সেকেন্ড ডে কে কাজ করবে এ কাজ করবে, প্রত্যেক তৃতীয় দিনে 3rd-তম দিনে এসে দেখছি না এ বি আর সি একসঙ্গে কাজ করছে। 3rd-তম দিনে এসে দেখতে পাচ্ছি এ বি এবং সি একসঙ্গে কাজ করছে। তাহলে বলো ফার্স্ট ডেতে যখন এ কাজ করবে কত ইউনিট কাজ করবে না 3 ইউনিট ওয়ার্ক করবে। সেকেন্ড ডেতে এও কাজ করছে, এই কাজ করছে, তাহলে এ কত ইউনিট কাজ করবে 3 ইউনিট কাজ করবে। আর 3rd ডেতে এ বি সি একসঙ্গে করছে, তাহলে এ বি সি একসঙ্গে কত ইউনিট কাজ করবে 3 + 2 + 1, 3 + 2 + 1, দ্যাট ইজ 6 ইউনিট। তাহলে টোটাল
3 দিনে 1 + 2 + 3, ফার্স্ট দিন, সেকেন্ড দিন আর 3 দিন, এই 3 দিনে টোটাল কত ইউনিট কাজ হলো না 3 + 3 6, 6 + 6 দ্যাট ইজ 12 ইউনিট। তাহলে 12 ইউনিট ওয়ার্ক হচ্ছে, 12 ইউনিট ওয়ার্ক হচ্ছে কত দিনে 3 ডেজ, 3 দিনে। তাহলে এরমভাবে যদি কন্টিনিউ হয়, আবার 4th ডে থেকে এ কাজ করবে, আবার 4th ডেতে এ কাজ করবে, 5th ডে থেকে এ কাজ করবে, এ কাজ করবে, আবার 6তম দিনে এসে ABC একসঙ্গে কাজ করবে। তাহলে বলেছে যদি এই প্রসেস কন্টিনিউ হতে থাকে তাহলে কত দিনে পুরো কাজটি শেষ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 12 ইউনিট আমি এখানে পেয়েছি, যে 12 ইউনিট ওয়ার্ক 3 দিনে হচ্ছে। টোটাল কত ইউনিট ওয়ার্ক আমার আছে 60 ইউনিট ওয়ার্ক। তাহলে 12 ডাইরেক্ট গুণিতক হচ্ছে 60। কত গুণ করলে 12, কত গুণ করলে 60 হয় না 5 গুণ করলে। তাহলে 12কে যদি 5 গুণ করে আমি 60 পাচ্ছি, তার মানে কাজ 5 গুণ হয়েছে, তাহলে টাইম কদিন লাগবে 5 গুণ লাগবে। তার মানে ঠিক 15 দিনে পুরো কাজটি শেষ হবে। অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছে, কারোর কোনো আপত্তি নেই। চলে আসি নেক্সট প্রশ্নে। আচ্ছা, এই প্রশ্নটি দুবার হয়ে গেছে। আচ্ছা, অষ্টম প্রশ্ন ঠিক আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সঙ্গে সিমিলার, এখানেও তোমাদের বদমাশ রুল অ্যাপ্লিকেবল। বদমাশ রুল জানা থাকলে এই ধরনের প্রশ্নের সমাধান করতে হার্ডলি 2 সেকেন্ড লাগা উচিত। হার্ডলি কত সেকেন্ড লাগা উচিত 2 সেকেন্ড লাগা উচিত। তাহলে দেখো বদমাশ রুল ফলো করে নিই। আগে আমি কি জানি, সবার আগে প্রথমে ব্র্যাকেটের কাজ হয়, তারপর অফ, তারপর কি ডিভিশন। তাহলে এখানে ব্র্যাকেটও নেই, অফও নেই, তাহলে একদম ডাইরেক্ট আমি ডিভিশনে চলে আসবো। তাহলে কোথায় কোথায় ডিভিশন আছে, খালি একটা জায়গাতে ডিভিশন আছে দেখতে পাচ্ছি। তাহলে এই ডিভিশনের কাজ আমরা কি করব, আগে করব। তাহলে এখান থেকে কত পেলাম না 1 পেলাম। তাহলে 11কে 11 দিয়ে ভাগ করলে আমি 1 পাই। তাহলে 11 × 11 + 1। তাহলে যখনই আমি এখানে 1 পেয়ে গেলাম, তাহলে এরপর আমি কার কাজ করব না গুণের কাজ করব। কোথায় কোথায় গুণ আছে, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, আর এখানে গুণ আছে। ব্যাস, গুণগুলো আগে করে ফেলো। 11 কত দেখতে পাচ্ছি 121, প্লাস 11 ভাগ 1 করে আমি 1 পেয়েছিলাম, মাইনাস এখানে কত পাচ্ছি না 121। আবার দেখো প্লাস 11, প্লাস এখানে আমরা কত পাচ্ছি 121। আবার দেখো মাইনাস 11, মাইনাস কত 121। তাহলে এই দেখো প্লাস 121 মাইনাস 121, প্লাস 121 মাইনাস 121 ক্যান্সেল আউট হয়ে গেল। এখানেও দেখো প্লাস 11 মাইনাস 11 ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কে শুধু +1। তাহলে অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। তোমরা এই কাজটা এই 11 ভাগ 11 1 করার পরও করে ফেলতে পারতে। দেখো 11 × 11 এখানে যে ব্র্যাকেট দিতে হবে একটা, তাহলে প্লাস 121 এখান থেকে তোমরা বুঝতে পারছো। এখানে আবার দেখো মাইনাস 11 × 11 ক্যান্সেল আউট হয়ে গেল। আবার দেখো এখানেও প্লাস 11 × 11, আর এখানে দেখো মাইনাস 11 × 11। তাহলে আশা করি বুঝতে পারলে যে তোমরা এই কাজটা এখানেই করে ফেলতে পারতে। তারপর দেখো এখানে +11 মাইনাস 11 ক্যান্সেল আউট হয়ে যেত, পড়ে থাকতো কে 1। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। চলে আসি কোশ্চেন নাম্বার 9-এ। কোশ্চেন নাম্বার 9 আরও একটি মজাদার অঙ্ক। এ ম্যান স্পেন্ডস 72% অফ হিজ স্যালারি অ্যান্ড সেভস 5740 পার মান্থ। তাহলে একজন ব্যক্তি কী করছে, তার বেতনের 72% ব্যয় করছে, খুব ভালো লোক 72% ব্যয় করে দিচ্ছে। তাহলে যদি সে 72% ব্যয় করে তাহলে ঠিক কতটা পরিমাণ সে জমাচ্ছে, তাই তো? তাহলে সে কতটা পরিমাণ জমাচ্ছে বা সেভ করছে। তাহলে দেখো আমরা কি জানি, সেভিংস আমরা কি করে পাই, যদি আমরা ইনকাম থেকে এক্সপেন্ডিচার বিয়োগ করে দিই। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার = কী হয় না সেভিংস হয়। তাহলে তার সেভিংস কতটা হচ্ছে আমি কী করে পাবো পার্সেন্টেজে। দেখতে পাচ্ছি 72% সে স্পেন্ড করা মানে কি খরচ করা বা এক্সপেন্ডিচার করা। তাহলে ইনকাম যদি তার 100 হয়, তার মধ্যে 72 সে কী করে দিচ্ছে না স্পেন্ড করে দিচ্ছে। তাহলে কত পার্সেন্ট পড়ে থাকছে 28% পড়ে থাকছে। তাহলে 28% সে কী করছে সেভ করছে। আর এই 28%-এর ভ্যালু কত দেওয়া আছে না 5740। 28%-এর ভ্যালু কত দেওয়া আছে না 5740 পার মান্থ। এটা ভালো করে দেখতে হবে, পার মান্থ। চেয়েছে কি তার বার্ষিক বেতনের 10% কত,
তাহলে তারা বার্ষিক বেতন আমাকে চেয়েছে। তাহলে আগে দেখো 28%-এর ভ্যালু কত দেওয়া আছে? 28%-এর ভ্যালু কত দেওয়া আছে না 5740। এবার দেখো তাহলে 28%-এর ভ্যালু যদি 5740 হয়, তাহলে এখান থেকে যদি আমরা 100% বের করতাম, বের করতাম, তাহলে এই 100% কী হতো না 100% 28% কার না 100 যদি আমার টোটাল ইনকাম হয় তার মধ্যে 28, তাহলে 100% মানেই হচ্ছে টোটাল ইনকাম। তাহলে 100% বের করলে আমি টোটাল ইনকাম পেয়ে যাব, কিন্তু আমার বার করতে হবে মাত্র 10%, বেতনের 10%। তাহলে 100-এর 10% 10ই হবে, তাহলে আমি 10% এখানে ডাইরেক্ট বের করব। তাহলে তার যে মাসিক বেতন তার 10% কত হবে? 28%-এর ভ্যালু হচ্ছে 5740। এবার 28%-এর থেকে 5740 আমরা কী করে পাই? কত গুণ করলে 5740 হয়? দেখো 28 দুগুণে 56, তাই তো 28 দুগুণে 56, 6 থেকে 7 1 14, তার মানে হচ্ছে একটা শূন্য। 28 5-এ হচ্ছে 140, 28 5-এ হচ্ছে 140, তাহলে 205, তার মানে 1%-এর ভ্যালু কত? 205, তার মানে 2050 হচ্ছে তার মাসিক বেতনের 10%। মাসিক বেতনের 10%। আমার নির্ণয় করতে বলেছে বার্ষিক বেতনের 10%, তাহলে মাসিক বেতনের 10% 2050 হয়, তাহলে বার্ষিক বেতনের 10% কত হবে না 2050 ইন্টু 12, 2050 ইন্টু 12। তাহলে 12কে আমরা কী বলেছি, কীরকমভাবে আমরা গুণ করবো না 12 আমরা ভাববো না, ভাববো 10 + 2। তাহলে দেখো এই 10 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 20500। আর 2 দিয়ে যদি 2050-কে গুণ করি তাহলে কত পাবো? 4100। তাহলে 20500 আর 4100 যোগ করলে কত পাবো না 24600। অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। তাই এই জিনিসটা খুব ভালো করে তো মাথায় রাখতে হবে, যেখানে বার্ষিক বেতন বলা হয়েছে না মাসিক বেতন বলা হয়েছে। তাই এখানেই কিন্তু তোমাদের ভুল হয়ে যায়, যদি তোমরা এখানে বার্ষিক বেতন না দেখে মাসিক বেতন দিয়ে আনসার বের করতে 2050 আর 10% তোমার নির্ণয় করতে, তাহলে 20500 তোমরা আনসার দাগ দিয়ে চলে আসতে। তাই এই জিনিসগুলো খুব মাথায় রাখবে। চলে আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে এ ট্যুরিস্ট ফ্রেন্ড ট্রাভেলস দ্য ডিস্টেন্স অফ 35 কিমি ফ্রম দেরাদুন টু মুসৌরি। তাহলে একটা ট্যুরিস্ট ফ্রেন্ড কী করছে, দেরাদুন থেকে মুসৌরি পর্যন্ত 36 কিমি পার ঘন্টা গতিতে 35 কিমি দূরত্ব অতিক্রম করছে এবং 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসছে, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দেরাদুন থেকে মুসৌরির কী দেওয়া আছে? ডিস্টেন্স দেওয়া হয়েছে। তাহলে এখানে যদি দেরাদুন হয় আর এখানে যদি মুসৌরি হয়, এই দেরাদুন আর মুসৌরির মধ্যে ডিস্টেন্স বলা হচ্ছে কত না 35 কিলোমিটার। এবার ট্যুরিস্ট ব্যান্ড কী করছে না যখন দেরাদুন থেকে যাত্রা শুরু করেছিল তখন সে 36 কিমি পার ঘন্টা বেগে গিয়েছিল। তখন সে গিয়েছিল কত না 36 কিমি পার ঘন্টা বেগে, 36 কিমি পার আওয়ার বেগে সে দেরাদুন থেকে মুসৌরি অবধি গিয়েছিল। এবার ফেরার সময় যখন সে ফিরল মুসৌরি থেকে ফিরল দেরাদুনের দিকে, তখন সে 60 কিমি পার আওয়ার বেগে ফিরে এলো, 60 কিমি পার আওয়ার বেগে ফিরে এলো। তাহলে ওই মোটর ভ্যানটির অ্যাভারেজ গতিবেগ, গড় গতিবেগ কত, সেটাই আমাকে নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, এই ধরনের প্রশ্নে তোমার এটা মাথায় রাখতে হবে যে এখানে কি না ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, যাওয়ার সময় যে পথ যাচ্ছে আসার সময়ও কিন্তু সেই পথে ফিরে আসছে। তাহলে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে সবসময় মনে রাখবো যে গড় গতিবেগ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে, ডাইরেক্ট ফর্মুলা আমি নির্ণয় করতে পারি। গড় গতিবেগ নির্ণয় করার ফর্মুলা কি না 2xy বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স ওয়াই আর কি, এক্স হচ্ছে যাওয়ার সময় তার গতিবেগ আর ওয়াই হচ্ছে তার ফেরার সময় গতিবেগ। তাহলে যাওয়ার সময় সে 36 কিমি পার আওয়ার বেগে গেছে, ফেরার সময় সে 60 কিমি পার আওয়ার বেগে ফিরে এসছে। তার মানে 2 × 36 × 60 বাই 36 + 60 হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 36 + 60, তাহলে 2 × 36 × 60 বাই কত, নিচে কত হচ্ছে না 96। তো
তাহলে 12×3 = 12×8 = 96, 2 4 15, তাহলে 15×3 = 45, অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে 45 কিমি পার ঘন্টা ছিল তার গড় গতিবেগ। আর যদি আমরা এই ফর্মুলাটা ভুলে যেতাম তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা করতাম কি না, গড় গতিবেগ মানে কি, টোটাল ডিস্টেন্স কতটা সে গেছে, টোটাল ডিস্টেন্স সে কতটা গেছে আর টোটাল টাইম তার কত লেগেছে। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড নির্ণয় করার জেনারেল ফর্মুলা, যেটা সবসময় কাজে লাগবে যদি কোনো এরকম কন্ডিশন ফুলফিল না করে। টোটাল ডিস্টেন্সে কতটা গেছে না, 35 গিয়ে আবার 35 ফিরেছে, তার মানে 2 × 35, 70 কিলোমিটার সে টোটাল গেছে। যাওয়ার সময় তার কত গতিবেগ ছিল না, 36 কিমি/আওয়ার, তাহলে তার সময় কত লেগেছে না 35/36। আমরা জানি কি ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাব 35/36। আর ফেরার সময় সে কত সময় নিয়েছে না 35/60। তাহলে ফেরার সময় তার কত সময় নিয়েছে না 35/60। টোটাল ডিস্টেন্স তো একই আছে, 35 কিমি সে ফিরেছে, কত স্পিডে ফিরেছে না 60 কিমি/আওয়ার বেগে, 35/60। তাহলে দেখো এই যে ইকুয়েশন, এই যে আমরা ইভ্যালুয়েশনটা পেলাম, এটা যদি ইভ্যালুয়েট করি এই জায়গায়, তাহলে আমরা আনসার সেম 45ই পাবো। কিন্তু এখানে আমাকে একটু ক্যালকুলেশন বেশি করতে হবে রাদার দ্যান এই জায়গা থেকে। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা জানি তাহলে আমাদের খুব তাড়াতাড়ি প্রশ্নের আনসার চলে আসবে, কিন্তু এই ফর্মুলায় একই সময় লাগবে যদি তোমরা ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করো। চলো 11 নম্বর প্রশ্ন বলছে, দ্য HCF অ্যান্ড দ্য LCM, দুটি সংখ্যার কী দেওয়া আছে, HCF এবং LCM দেওয়া আছে। কী কী না 5 এবং 175। দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:7। তাহলে দুটি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয় করতে হবে। জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখতে হবে আমাকে, যে যদি দুটি সংখ্যার আমার রেশিও দেওয়া থাকে, ধরো দুটি সংখ্যার রেশিও বলা হলো A:B, দুটি সংখ্যার রেশিও বলা হলো A:B, এবং এদের HCF বলা হলো, HCF তোমাকে বলে দিল না P। তাহলে সবসময় মনে রাখবো সংখ্যাগুলো কী কী হবে, ফার্স্ট নাম্বার হবে, এই যে রেশিওর ফার্স্ট টার্মকে A, তাহলে A × P হচ্ছে ফার্স্ট নাম্বার। আর সেকেন্ড নাম্বার কি, সেকেন্ড নাম্বার কী হবে B × P। তাহলে রেশিওর যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মের সঙ্গে যদি আমি HCFকে গুণ করে দিই তাহলেই আমি নাম্বার পেয়ে যাই। জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখলেই আমার এই ধরনের প্রশ্নের সমাধান করতে 2 সেকেন্ড টাইম লাগবে। তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। দেখো 12 আর 16 দুটো নাম্বার, এই 12 আর 16-র HCF কত? তুমি বলো দাদা 12কে 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 16কেও 4 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে 12কেও ভাগ যায় 16কেও ভাগ যায় সেটাই হচ্ছে HCF বা গসাগু। তাহলে গসাগু কত 4। আর 12 আর 16-র রেশিও কত, রেশিও অফ 12 and 16, রেশিও কত হবে না 3:4। তাহলে দেখো 3কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কত পাই 12 পাই, 4কে 4 দিয়ে গুণ করি তাহলে কত পাই 16 পাই। তার মানে কি দেখতে পেলাম না, যদি আমরা রেশিওর যে টার্ম দুটি আছে সেই দুটো টার্মকে যদি আমরা HCF বা গসাগু দিয়ে গুণ করি তাহলেই আমরা সংখ্যাগুলোকে ফেরত পেয়ে যাই। ব্যাস, এবার দেখো গসাগু তো এখানে কনস্ট্যান্ট, গসাগু তো চেঞ্জ হবে না। তো সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলেছে, তাহলে সবচেয়ে বড় টার্ম যেখানে লুকিয়ে আছে রেশিওর মধ্যে, সবচেয়ে বড় টার্ম যেখানে লুকিয়ে আছে HCF-এর মধ্যে, রেশিওর মধ্যে, সেই টার্মের সঙ্গে যদি আমরা HCF গুণ করে দিই তাহলে সবচেয়ে বড় নাম্বারটা পেয়ে যাব। তাহলে রেশিওর মধ্যে, অনুপাতের মধ্যে সবচেয়ে বড় টার্ম কি 7। তাহলে 7-এর সঙ্গে যদি আমি গসাগু গুণ করি, গসাগু কত না 5, গসাগু কত 5। তাহলে 5-এর সঙ্গে 7 গুণ করলে কত পাবো না 35 পাবো, আমার কারেক্ট আনসার। তাহলে অপশান A উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এবার দেখো আরও সহজে তোমরা এই প্রশ্নটির আনসার করতে পারতে। 5:7 দেওয়া হয়েছে রেশিও, তার মানে তোমার বড় সংখ্যাটি কী হবে না 7-এরই কোনো গুণিতক হবে। আর এই 4টে অপশানের মধ্যে 7-এর গুণিতক কে আছে, একমাত্র 35ই আছে 7-এর গুণিতক, তার মানে অপশান এই হবে তোমার আনসার, এছাড়া অন্য কেউ আনসার। চলে এসেছি আমরা কোশ্চেন নাম্বার 12-এ। কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে P, Q এবং R পৃথকভাবে কাজ করার সময় যথাক্রমে 36 দিন, 48 দিন এবং 144 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে দেখো এখানে P, Q, R এর ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া আছে যে সময় তারা কোনো একটি কাজ পৃথকভাবে সম্পন্ন করতে পারে।
তাহলে পি সম্পন্ন করছে কত দিনে? না 36 দিনে। কিউ সম্পন্ন করছে কত দিনে? 48 ডেজে। আর আর সম্পন্ন করছে 144 দিনে। তাহলে তোমরা সবাই জানো যে 36, 48 এবং 144-এর এলসিএমই হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এবার তোমরা আমাকে বলবে যে 36, 48 আর 144-এর এলসিএম কত হয়? 144 হবে এদের এলসিএম। তাহলে 144 ইউনিট যদি টোটাল কাজ হয়, সেই 144 ইউনিট কাজ পি একা কমপ্লিট করছে 36 দিনে। তাহলে পি একদিনে কত ইউনিট কাজ করবে? 144/36, দ্যাট ইজ 4 ইউনিট। তাহলে এই 4 ইউনিট হচ্ছে পি এর এফিসিয়েন্সি। সিমিলারলি 144/48 3 হবে কিউবের এফিসিয়েন্সি, এবং 144/144 1 হবে আর এর এফিসিয়েন্সি। তাহলে পি কিউ আর এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্নে চলে আসি, পি কিউ এবং আর একসাথে কাজ শুরু করলো, খুব ভালো কথা। পি কাজটি শেষ হওয়ার 12 দিন আগে এবং কিউ শেষ হওয়ার 8 দিন আগে চাকরি ছেড়ে দেয়। আর কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করে। তাহলে আর প্রথম থেকে শেষ অবধি কাজ করেছে, কিন্তু কাজ শেষ হওয়ার 12 দিন আগে পি চলে গেছে এবং কাজ শেষ হওয়ার 8 দিন আগে কিউ চলে গেছে। তাহলে এই ধরনের প্রশ্নের সমাধান তোমাকে পেছন দিক থেকে শুরু করতে হবে। তাহলে জানি না আমরা টোটাল কতদিন কাজটা চলেছে। ধরলাম যে টোটাল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি কাজ চলেছে, সেটা টোটাল কতদিন সেটা আমাকে নির্ণয় করতে হবে। বলা হয়েছে যে শেষ যেদিন কাজ হয়েছে তার থেকে ঠিক 12 দিন আগে, তাহলে এই যে স্প্যানটা সেটা হচ্ছে 12 দিনের সময়। তাহলে এই 12 দিন আগে কে চলে গেছে? এই 12 দিন আগে চলে গেছে পি এখান থেকে কাজ থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে তার ঠিক আগে কারা কাজ করেছে? না পি কিউ আর একসঙ্গে কাজ করেছে। তার ঠিক আগে কারা কাজ করেছে? না পি কিউ আর একসঙ্গে কাজ করেছে। আর এর পর থেকে, এই লাইনের পর থেকে পি কী হয়েছে? না পি কাজ ছেড়ে দিয়েছে। আবার দেখতে পাচ্ছি, তার মানে এই যে স্প্যানটা কে কাজ করেছে? এই স্প্যানটায় কিউও কাজ করেছে আর আরও কাজ করেছে। কিন্তু না, বলা হয়েছে যে 12 দিন আগে তো পি চলে গেছে, কিন্তু 8 দিন আগে আবার কিউও চলে গেছে। তার মানে এই হলো 8 দিনের লাইফ স্প্যান। আর এই 8 দিনের স্প্যানে কি দেখতে পাচ্ছি? না 8 দিন আগে কিউও অবসর নিয়েছে। তাহলে এই যে 12 - 8 4 দিন, এই 4 দিন কে কাজ করেছে? না এই 4 দিন তুমি বলবে যে দাদা এখানে কিউ আর আর একসঙ্গে কাজ করেছে। আর এই যে 8 দিন, লাস্ট 8 দিন, এই 8 দিন কে কাজ করেছে? এই 8 দিন অনলি আর কাজ করেছে। এই 8 দিন কে কাজ করেছে? না অনলি আর কাজ করেছে। তাহলে এই 8 দিনে টোটাল কত ইউনিট কাজ হয়েছে? না আমরা জানি আর একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে আর 8 দিনে কত ইউনিট কাজ করবে? না 8 ইউনিট ওয়ার্ক। তাহলে এখানে 8 ইউনিট ওয়ার্ক হয়েছে এই 8 দিনের সময়। আর বাকি 4 দিন, 12 দিনের মধ্যে বাকি 4 দিন কিউ আর আর একসঙ্গে কাজ করেছে। আর কিউ আর আর একসঙ্গে কত ইউনিট ওয়ার্ক করে? 3 + 1 4 ইউনিট। তাহলে 4 × 4 16 ইউনিট ওয়ার্ক করেছে তারা একসঙ্গে এই 4 দিনে। তাহলে এই টোটাল 12 দিনে কত ইউনিট ওয়ার্ক হলো? 16 + 8, 24 ইউনিট ওয়ার্ক হয়ে গেল। 24 ইউনিট ওয়ার্ক। তাহলে পড়ে রইল কত ইউনিট ওয়ার্ক? না 144 টোটাল কাজ, তার থেকে 24 ইউনিট ওয়ার্ক অলরেডি হয়ে গেল। তাহলে পড়ে রইল কত ওয়ার্ক? না 120 ইউনিট ওয়ার্ক পড়ে রইল, 120 ইউনিট ওয়ার্ক। আর এই 120 ইউনিট ওয়ার্ক ঠিক কোন সময় হয়েছে? না দেখো এই স্প্যানে হয়েছে। তাহলে এই 120 ইউনিট ওয়ার্ক কারা মিলে করেছে? না পি কিউ আর আর মিলে করেছে। আর পি কিউ আর আর মিলে একদিনে কত ইউনিট ওয়ার্ক করে? না 8 ইউনিট ওয়ার্ক। তাহলে 120 ইউনিট ওয়ার্ক করতে পি কিউ এবং আর এর একসঙ্গে কত টাইম লেগেছে? না 120/8, দ্যাট ইজ 15 ডেজ টাইম লেগেছে। তাহলে এবার তোমরা আমাকে বলো টোটাল কতদিন কাজটা শেষ হয়েছে পুরো কাজটি? না এই যে স্প্যানটি দেখতে পাচ্ছ, এই স্প্যানটিতে টোটাল 15 দিন কাজ হয়েছে, 15 ডেজ। আর এখানে দেখতে পাচ্ছিলাম যে এই জায়গাটায় টোটাল 12 দিন কাজ হয়েছে, 12 দিন। তাহলে 15 + 12 টোটাল 27 ডেজে কাজটি কমপ্লিট হয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তোমাদের সবার যদি আমার সলিউশন মেথড ভালো লাগে তো প্লিজ লাইক করো এবং এই ক্লাসটাকে এত বেশি শেয়ার করো যাতে সবার মধ্যে আমি পৌঁছতে পারি। তো চলে আসি
নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13. Two number are in the ratio 5:3 and the difference between these two number is 34. Find the smaller of the two numbers. তাহলে স্মলার অফ দ্য টু নাম্বারস তার মানে কি? দেখো 5 আর 3-এর মধ্যে স্মলারকে 3, তার মানে কি যেটা আনসার হবে সেটা 3-এর কোনো গুণিতক হবে, 3-এরই কোনো গুণিতক হবে। তাহলে দেখো এই 4টি অপশানের মধ্যে 3-এর গুণিতক কে আছে? লাস্ট অপশান দেখো ডি 34, 3 + 4 যোগ করলে কত হয়? 7। তাহলে 7 কি 3 দিয়ে ভাগ যায় না, তার মানে ডি আনসার হতে পারে না। নেক্সট অপশান সি অপশান কি দেখতে পাচ্ছি? 6 + 8 14, তার মানে 14 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 68ও আনসার হতে পারে না। তারপরে দেখতে পাচ্ছি 85, 8 আর 5 যোগ করলে 13, তার মানে বিও আনসার হতে পারে না। একমাত্র 51, যাকে 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 17 × 3 51, তার মানে অপশান এ হবে কারেক্ট আনসার। ফাইন দ্য স্মলার নাম্বার বলেছে, তাহলে স্মলার নাম্বারটি কত? ছোটো সংখ্যাটি কত হবে না, ছোটোটির মান কত না 51। আর যদি আমরা অঙ্কটি করতাম তাহলে কী করতাম না, দুটো নাম্বারের রেশিও বলা হয়েছে কি 5:3। তাহলে প্রথমটির ভ্যালু 5 ইউনিট হলে সেকেন্ডটির ভ্যালু হচ্ছে 3 ইউনিট। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না 2, আর 2-এর ভ্যালু কত দেওয়া আছে না 34। তাহলে নির্ণয় করতে হবে স্মলার মানে কি 3-এর ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে 2 থেকে 34 কী করে পাই না 17 গুণ করে। তাহলে 17 × 3 করলে কত হবে? 51। চলে আসি কোশ্চেন নাম্বার 14-এ। বলছে রাজেশ ইনভেস্টেড 10,000 বাই ডিভাইডিং ইট ইন্টু 2 ডিফারেন্ট ইনভেস্টমেন্ট স্কিম। তাহলে রাজেশ কী করছে না 8% এবং 10% সহজ সুদের হার, সহজ সুদ মানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এই সরল সুদ বা সহজ সুদের হারে কী করছে, দুটো ভিন্ন বিনিয়োগ স্কিম দুটো কী না এ স্কিম এবং বি স্কিমে 10,000 টাকা বিনিয়োগ করছে। তাহলে টোটাল সে এ স্কিম এবং বি স্কিম মিলিয়ে টোটাল সে 10,000 টাকা বিনিয়োগ করেছে। বলছে 2 বছরে অর্জিত মোট সুদ হচ্ছে 1680। 2 বছরে সে 1,680 টাকা সুদ পেয়েছে। তাহলে স্কিম এতে কত পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটাই নির্ণয় করতে বলেছে। দেখো স্কিম এতে আমি দেখতে পাচ্ছি সুদের হার কত 8%, স্কিম বিতে সুদের হার কত 10%। তাহলে তোমার এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য সবচেয়ে সহজ যে মেথড সেটি হচ্ছে অ্যালিগেশন। কি করে বুঝলাম অ্যালিগেশন? কারণ দেখো এখানে দুটো স্কিম এ এবং বি, এবং দুটো স্কিমের জায়গায় যদি আমরা একটা স্কিমে পুরো পয়সাটি রাখতাম তাহলে কত ইন্টারেস্ট পেতাম সেটা আমরা এই 1680 থেকেই পেয়ে যাব। বলা হয়েছে কি 2 বছরে তার মোট সুদ হয়েছে 1680। তাহলে 2 বছরের সুদ যদি 1,680 টাকা হয় তাহলে তোমরা আমাকে বলবে যে 1 বছরের সুদ কত ছিল? 1 বছরের সুদ ছিল 840। 2 বছরের সুদ যদি 1,680 হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 1680/2, দ্যাট ইজ 840। তাহলে 840 ইন্টারেস্ট হচ্ছে কতর মধ্যে না 10,000-এর মধ্যে, 10,000-এর মধ্যে। তাহলে রেট অফ পার্সেন্টেজ কত না 8.4%। তাহলে এখান থেকে আমরা রেট অফ পার্সেন্টেজ পেয়ে যাব 840/10,000 × 100 করে। তাহলে এই যে রেট অফ পার্সেন্টে আমরা পেলাম, এই রেট অফ পার্সেন্টে অ্যাকচুয়ালি কী না যদি আমরা পুরো টাকাটা কোনো একটি স্কিমে রাখতাম তাহলে রেট অফ পার্সেন্টেজ কত হতো? তাহলে রেট অফ পার্সেন্টেজ হতো 8.4। আর এই 8.4 দেখো 8% আর 10%-এর মধ্যেই কোনো একটি সংখ্যা। তাহলে এটাই ডিনোট করে যে এটি একটি অ্যালিগেশন প্রসেস, যাতে আমরা খুব সহজেই আনসার পেয়ে যাব। তাহলে দেখো এ স্কিমে আমরা দেখতে পাচ্ছিলাম যে 8% ইন্টারেস্ট পাচ্ছি, বি স্কিমে আমরা 10% ইন্টারেস্ট পাচ্ছি। আর যদি এই দুটো স্কিমে ডিভাইড না করে একটি স্কিমেই টাকাটা রাখতাম তাহলে 8.4% আমি কী পাচ্ছিলাম? ইন্টারেস্ট পাচ্ছিলাম। তাহলে দেখো অ্যালিগেশন আমরা কী করে করতে হয় না এই মিডলে যে নাম্বারটি আছে সেটা থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করে আমরা এখানে লিখব। কত হবে? 8.4 থেকে 8 বিয়োগ করলে 0.4। আর 10 থেকে যদি 8.4 বিয়োগ করি, 10 থেকে যদি 8.4 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো না 1.6। তাহলে এই যে আমার 1.6 আর 0.4 এদের রেশিও যদি করি, এই রেশিওটা অ্যাকচুয়ালি কী পাবো না রেশিও আমরা পাবো যে এ আর বি স্কিমে আমরা কত পরিমাণ টাকা রেখেছিলাম তার রেশিও। কারণ কি রেট অফ পার্সেন্টেজ আমরা কার ওপরে পাই না
প্রিন্সিপালের ওপর, তাহলে এ আর বি স্কিমে আমরা কত প্রিন্সিপাল রেখেছিলাম তার রেশিওই হচ্ছে এই রেশিও। তাহলে 16 আর 0.4-এর রেশিও কত? দেখো পয়েন্ট দুটোর পরই এক ঘর পরে দশমিক আছে, তাহলে দশমিককে আমরা অমিট করে দাও। তাহলে 16 আর 4-এর রেশিও কত? 4:1। তাহলে 4 ভাগ আর 1 ভাগ টোটাল হচ্ছে কত? 5 ভাগ। আর এই 5 ভাগের ভ্যালুই বলা আছে কত? 10,000। তাহলে 5-এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে 4-এর ভ্যালু কত হবে? এখানে 2000 গুণ হয়েছে, তাহলে এখানেও 2000 গুণ হবে কত? 8000। তাহলে এই স্কিমে আমরা 8000 পরিমাণ টাকা রেখেছিলাম। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। 15, তাহলে কোশ্চেন নাম্বার 15 হচ্ছে আজকের শেষ অঙ্ক। নেক্সট 15 কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে সলভ করব। এবং এই পুরো মক বা পুরো প্র্যাকটিস সেটটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করবে, পিডিএফ আকারে দেওয়া আছে। এবং আমি এই যে শিটটা, যেটা আমার যেখানে আমি তোমাদের সলিউশন করাচ্ছি, এই শিটটাও তোমাদের পিডিএফ আকারে টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা সলিউশনগুলোও দেখতে পাবে। চলে আসি কোশ্চেন নাম্বার 15-এ। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে, ইফ 42, 36 অ্যান্ড 35 আর দ্য ফার্স্ট 3 টার্মস অফ এ প্রপোর্শন। তাহলে সমানুপাতের প্রথম 3টি টার্ম দেওয়া হয়েছে, ফার্স্ট নাম্বার 42, সেকেন্ড 36 এবং থার্ড হচ্ছে 35। তাহলে চতুর্থ পদটি কত? তাহলে আমরা সবাই জানি যে ফোর্থ নাম্বার বা ফোর্থ প্রপোর্শন নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি না, সেকেন্ড নাম্বার ইন্টু থার্ড নাম্বার বাই ফার্স্ট নাম্বার। ব্যাস, তাহলে সেকেন্ড নাম্বার কী আছে? 36, ফার্স্ট নাম্বার কি? 35। তাহলে 36 ইন্টু 35 বাই 42 করলেই আমি পেয়ে যাব ফোর্থ নাম্বারটি কত। তার মানে প্রপোর্শন মানে এ আর বি এর মধ্যে যা রেশিও, যদি সি আর ডি এর মধ্যে তাই রেশিও হয়, তাহলে তাদের আমরা প্রপোর্শনে আছে বলতে পারি। তাহলে এ আর বি হচ্ছে ফার্স্ট নাম্বার বা ফার্স্ট প্রপোর্শন, বি হচ্ছে সেকেন্ড প্রপোর্শন, সি হচ্ছে থার্ড প্রপোর্শন এবং ডি হচ্ছে ফোর্থ প্রপোর্শন। সবসময় মনে রাখবো যে সেকেন্ড ইন্টু থার্ড মানে বি ইন্টু সি ইজিক্যাল টু হচ্ছে এ ইন্টু ডি। ফার্স্ট প্রপোর্শন ইন্টু ফোর্থ প্রপোর্শন ইজিক্যাল টু সেকেন্ড প্রপোর্শন ইন্টু থার্ড প্রপোর্শন। খুব ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, যেটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। এবং সেখান থেকেই আমরা পেয়েছি যে ফোর্থ প্রপোর্শনের ভ্যালু আমরা কী করে পাবো না, সেকেন্ড ইন্টু থার্ড বাই ফার্স্ট, তাই তো। 36 ইন্টু 35 বাই 42। দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 7 5 35, 7 6 42, 6 6 36। তার মানে 6 5 30 হচ্ছে আমার ফোর্থ প্রপোর্শনের ভ্যালু। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। তো এখানেই আমরা আজকের ক্লাস শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।